নমস্কার, আমি সৃজা। আমাদের পড়াশোনার সময়ে রচনা একটা খুব গুরুত্বপূর্ণ পাঠ ছিল। মানে আমরা যারা সরকারি বাংলা মাধ্যমে সেই সময় পড়তাম, এখনকার কথা জানি না, এখনকার তো সরকারি স্কুলই নেই, সব বন্ধ করে দিচ্ছে আর কি। আর তার সঙ্গে এখনকার দিনের সিলেবাসও বদলে গেছে, অন্যরকম সিস্টেম হয়ে গেছে। কিন্তু আমার সময় যারা পড়াশোনা করতেন আমার সঙ্গে, তারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে বাংলা পরীক্ষার ক্ষেত্রে রচনা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল, কারণ ওই রচনায় 10 বা 12 নাম্বার থাকতো। তো সেই রচনা যদি আমরা কমন পেয়ে যেতাম, তাহলে আমাদের বেশ কিছুটা নাম্বার প্রথমেই সিকিওর করা সম্ভব হতো। আর সেই কারণের জন্য আমাদের সবসময় একটা টেনশন থাকতো যে আমরা এই যে বাংলা পরীক্ষা দিতে যাচ্ছি, তো সেক্ষেত্রে রচনা কি আমরা কমন পাবো নাকি কমন পাবো না, তার উপরে অনেকটাই নির্ভর করতো যে বাংলায় কতটা কিরকম নাম্বার আসবে। তো আমাদের রাজ্য রাজনীতিতেও সেরকম একজন রচনা রয়েছেন, যিনি ইতিমধ্যেই বেশ কয়েকবার ঝড় তুলেছেন, এবং সাম্প্রতিককালে যে ঝড়টা তুলেছেন সেটা তো বলাই বাহুল্য, সবকিছুকে ছাপিয়ে গেছে। আর সেটা হচ্ছে মানে একেবারে আনকমন। কেন বলছি আনকমন? তার কারণ হচ্ছে এই যে রচনার কথা বলছি, আপনারা বুঝতে পারছেন যে এনসিপিআই সাংসদ রচনা ব্যানার্জির কথা। তিনি সম্প্রতি দল পরিবর্তন করেছেন। মানে আগে তিনি ছিলেন হুগলির তৃণমূলের সাংসদ, এখন উনি হয়েছেন এনসিপিআই সাংসদ। ওনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে উনি কি দল বদল করলেন যে তৃণমূল কংগ্রেস হেরে গেছে বলে, উনি অকপটে বলেছেন যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস হেরে গেছে তাই আমি দল পরিবর্তন করেছি, তা না হলে তৃণমূল কংগ্রেসেই থাকতাম। আর এখান থেকেই উনি আনকমন। কেন বলছি এ কথা? তার কারণ হচ্ছে আমরা জানি যে 4 মে 2026-এর পরে তৃণমূলের যে সমস্ত বিধায়করা ছিলেন, মানে ওদের তো 80 জন বিধায়ক জিতেছিলেন, আসন জিতেছিলেন। তারপরে এখন কতজন কোন দিকে আছে আমি জানি না, আমি হিসেব রাখতে পারি না, কারণ রোজ এই হিসেবটা বদলে যায়। তো যাই হোক, বেশিরভাগ জনই এখন ঋতব্রত শিবিরে বা ভালো তৃণমূল হয়ে গেছেন। আর সাংসদরা যারা ছিলেন তার মধ্যে 3 জন রাজ্যসভার সাংসদ ডিরেক্টলি বিজেপি হয়ে গেছে, আর লোকসভার সাংসদরা 20 জন এনসিপিআই হয়ে গেছেন। তো ব্যাপারটা হচ্ছে এই যে 20 জন এনসিপিআই হয়েছেন, তাদের মধ্যে রচনা ব্যানার্জি একজন। এবং এই যে 20 জন এনসিপিআই হয়েছেন এবং তার সঙ্গে এখানকার যারা বিধায়ক, যারা ভালো তৃণমূল হয়েছেন, তারা প্রায় প্রত্যেকে মোটামুটি ভাবে একই কথা বলেছেন তৃণমূল ছাড়ার কারণ হিসেবে। কেউ বলেছেন মমতা ব্যানার্জি ভীষণভাবে ডিক্টেটরশিপ চালাতেন। বেশিরভাগ লোকজন যারা, তারা বলেছেন যে অভিষেক ব্যানার্জি ডিক্টেটরশিপ চালাতেন এবং অভিষেক ব্যানার্জির জন্যই তারা দল ছাড়ছেন, কারণ অভিষেক দলের মধ্যে এত বেশি প্রায়োরিটি পেত, বা অভিষেক এত বেশি সবকিছুকে কন্ট্রোল করতে পারতো, সেই জন্য তারা দলে কাজ করতে পারছিলেন না, তার জন্য তাদের সমস্যা হচ্ছিল। বেশিরভাগ জনই বলেছেন যে দলে থেকে তারা কাজ করতে পারছিলেন না, তারা দম বন্ধ হয়ে যাচ্ছিল তাদের, তাই তারা দল পরিবর্তন করেছেন। তো এই সমস্ত কিছু বিভিন্ন রকমের কথা ওনারা বলেছেন। কিন্তু রচনা ব্যানার্জি একমাত্র তৃণমূলী সাংসদ, বর্তমানে এনসিপিআই সাংসদ, যিনি বুক চাপড়ে সত্যি কথা বলেছেন যে তৃণমূল কংগ্রেস যদি জিততো তাহলে তিনি তৃণমূল কংগ্রেস করতেন, কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেস হেরে গেছে তাই তিনি তৃণমূল কংগ্রেসটা ছেড়ে দিয়ে এনসিপিআই হয়ে গেছেন। আমি জানি আপনারা সকলেই এটা শুনেছেন, কিন্তু তারপরেও তিনি ঠিক কি বলেছেন আসুন একবার। তৃণমূল সরকার আবার জিততো, তাহলে আপনার অবস্থানটা কি হতো? তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন। জনগমন রচনা ব্যানার্জির সেই স্টেটমেন্ট, মানে গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। দেখুন, এই যে তৃণমূলের বিধায়করা, তৃণমূলের সাংসদরা যারা বিজেপিতে চলে যাচ্ছে, যারা ভালো তৃণমূল হয়ে যাচ্ছে বা পদত্যাগ করে দিচ্ছে, যাই হোক হোয়াট এভার, যা যা করছে আর কি, তারা কিন্তু প্রত্যেকেই তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন উপায়ে বিষোদ্গার করছে। এরা কিন্তু কোনোদিন তৃণমূলে থাকাকালীন এই বিষোদ্গারটা করেনি। তার মানে তৃণমূলে থাকাকালীন এদের তৃণমূলকে নিয়ে সমস্যা হয়নি, বা তৃণমূল যতদিন জিতছিল ততদিন এদের তৃণমূলকে নিয়ে সমস্যা হয়নি। সমস্যা কবে হলো? ঠিক তৃণমূল হেরে যাওয়ার পরে। তার মানে এটাই হচ্ছে আসল কারণ, যে তৃণমূল হেরে গেছে বলেই তারা দল পরিবর্তন করছে, অথচ তাদেরকে বিভিন্ন অজুহাতের আশ্রয় নিতে হচ্ছে বিষয়টা নিয়ে। আর বেশিরভাগ জনই একেবারে ক্ষীরটা খেয়ে অভিষেকের মাথায় হাত মুছে দিচ্ছে। তো রচনা ব্যানার্জি একমাত্র সেই ব্যক্তি, মানে মমতা ব্যানার্জি নিজের ছবির নিচে দীর্ঘদিন ধরে সততার প্রতীক লিখে রাখতেন ঠিকই, কিন্তু রচনা ব্যানার্জির সততার সামনে মমতা ব্যানার্জির এই সততার প্রতীক লেখাটা একেবারে ফিকে। আমার মনে হয় যে রচনা ব্যানার্জির এবার নিজের ছবির নিচে সততার প্রতীক লিখে রাখা উচিত, কারণ এত সততা আমরা এখনকার দিনের রাজনীতিবিদদের কাছে কিন্তু কখনোই পাই না। আমার মনে হয় কোথাও গিয়ে মমতা ব্যানার্জিও রচনা ব্যানার্জিকে দেখে যথেষ্ট পরিমাণে স্বস্তি পেয়েছেন
এবং খুশি হয়েছেন। কারণ আমি যেরকম ভাবছি সেরকম নিশ্চয়ই মমতা ব্যানার্জিও ভেবেছেন যে যাক, কেউ তো সত্যি কথাটা বললো, কেউ অন্তত বুক চাপড়ে সত্যি জবাবটা দিতে পারলো, খামোখা বোকা বোকা মিথ্যে অজুহাতের বিষোদ্গার না করে। আর সেই কারণের জন্যই রচনা ব্যানার্জি একেবারে অনন্য, রচনা ব্যানার্জি একেবারে আনকমন। সত্যি কথা বলতে কি, রচনা ব্যানার্জি যেদিন থেকে রাজনীতিতে এসেছেন এবং তারপর ওনার সেই স্টেটমেন্টটা আমরা শুনেছিলাম সকলেই যে চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়া, প্রচুর শিল্প হয়েছে, তো সেদিন থেকেই যদি মানে রচনা ব্যানার্জির রাজনীতি নিয়ে কেউ আমার সঙ্গে কথা বলেছে বা আলোচনা করেছে, আমি হেসেছি। আমি বলেছি না, রচনা ব্যানার্জির রাজনীতি নিয়ে আমরা কথা বলবো না, কারণ রচনা ব্যানার্জির মানে রাজনীতিবিদ রচনা ব্যানার্জিকে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট। রচনা ব্যানার্জিকে নিয়ে নো ডাউট কথা বলার অনেক কিছু রয়েছে। উনি সুন্দরী মহিলা, উনি ভালো অভিনেত্রী, দীর্ঘদিন বিভিন্ন ভাষার ছবি করেছেন, এগুলো অবশ্যই প্রতিভার মধ্যে পড়ে। এবং তারপর দীর্ঘদিন ধরে দিদি নাম্বার ওয়ান নামের যে একটা বিখ্যাত শো, মানে গোটা রাজ্য জুড়ে হিট একটা যে শো, সেটার দীর্ঘদিন সঞ্চালনা করেছেন। তো সঞ্চালিকা হিসেবেও উনি যথেষ্ট প্রশংসার দাবি রাখেন। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা রচনা ব্যানার্জিকে নিয়ে আলোচনা করতে পারি বা কথা বলতে পারি, কিন্তু রচনা ব্যানার্জির রাজনীতি নিয়ে কি করে আলোচনা করব, সেটা তো একেবারেই সময় নষ্ট হয়ে যাবে। কিন্তু যারা সেদিন আমার সঙ্গে রচনা ব্যানার্জির এই রাজনীতি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন এবং আমি তাদের সাথে সময় নষ্টের জন্য করিনি আলোচনা, তারা যদি এখন আমার সঙ্গে রচনা ব্যানার্জির রাজনীতি নিয়ে কথা বলতে চান, আমি কিন্তু তাহলে রাজি। কারণ রচনা ব্যানার্জি তৃণমূল ছেড়ে এনসিপিআই যোগ দেওয়ার পর যা যা স্টেটমেন্ট দিয়েছেন, তারপরে আমি অন্তত পক্ষে ওনাকে একজন সৎ রাজনীতিবিদ বলে মনে করি এবং অন্যান্য রাজনীতিবিদদের তুলনায় উনি অনেকটাই আলাদা, কারণ ওনার বুকের পাটা রয়েছে। আর এই কথা আমি বলছি শুধুমাত্র যে উনি এই কথাটা বলেছেন যে তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, হেরে গেছে বলে এনসিপিআই জয়েন করেছি, শুধু এটার জন্য নয়, উনি রীতিমতন মুখের উপরে বলেছেন যে এই যে রাজনীতিটা, এটা ওনার কেরিয়ার। উনি পরিষ্কারভাবে বলেছেন যে ওনার কেরিয়ার এখনো 3 বছর বাকি রয়েছে। সত্যিই তো, আমরা যারা বামপন্থায় বিশ্বাসী, আমরা যারা বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী, তারা সবসময় সারা জীবন মনে করে এসেছি যে রাজনীতি কখনো কোনো কেরিয়ার নয়। রাজনীতি মানে একটা নীতি, একটা আদর্শ, একটা নৈতিকতা, একটা নির্দিষ্ট পথ চলা। বিশেষ করে যারা লাল পতাকা বহন করে, আমরা মনে করি যে এই লাল পতাকার অনেক ওজন রয়েছে, এই লাল পতাকার একটা উত্তরাধিকার রয়েছে। আমরা হে মার্কেটের উত্তরসূরি, তো আমাদের এই সমাজের প্রতি অনেক দায়িত্ব রয়েছে, অনেক দায়বদ্ধতা রয়েছে। আর এটা কখনো কেরিয়ার হতে পারে না। মানুষের জন্য কাজ করতে চাওয়া কখনো নিজের কেরিয়ার হতে পারে না। তো আমরা এই রাজনীতিটাই বিশ্বাস করে এসেছি, কিন্তু দক্ষিণপন্থার রাজনীতি বা বিশেষ করে তৃণমূলের রাজনীতি তো একথা কোনোদিনই বলেনি। কারণ তৃণমূল যারা করেছে, তৃণমূলের তো কখনো কোনো রাজনীতি ছিল না। টু বি ভেরি প্রিসাইজ, তৃণমূল তো কোনো রাজনৈতিক দলই কখনো ছিল না। তৃণমূল ছিল একটা ক্লাব ওয়েলফেয়ার সোসাইটি, যেখানে কিছু পয়সার বিনিময়ে ক্লাবের ছেলেপুলেদের দিয়ে মমতা ব্যানার্জি নিজের দলের পতাকাটা ধরাতেন। তো সেক্ষেত্রে এভাবে বুক বাজিয়ে অকপটে এই যে রাজনীতিটা বা তৃণমূলের রাজনীতিটা বা যাই হোক, বিধায়ক সাংসদ যাই হন না কেন, এই যে 5 বছর এটা যে একটা কেরিয়ার, এটা তো কেউ অকপটে কখনো স্বীকার করেননি, মনে ভেবেছেন নো ডাউট। চুরি করার জন্য একটা রাজনীতির দল যখন মানুষ করেন, তখন তিনি বুঝেই করেন, ভেবেই করেন, কিন্তু মুখে তো কোনোদিন বলেননি। কিন্তু রচনা ব্যানার্জি একমাত্র সাংসদ, তৃণমূলের সৎ সাংসদ, যিনি মুখের উপর বলছেন যে আমার কেরিয়ার এখনো 3 বছর বাকি রয়েছে। কি বলছেন তিনি? আসুন একবার। আমি যে কারণে আমি এসেছি, আমার কাছে এখনো 3 বছর সময়টুকু আছে। আমাদের বুঝতে হবে, আমার এরকম নয় যে আমার দল হেরে গেছে বলে আমার এমপির কেরিয়ার শেষ। আমার এমপির কেরিয়ার আরো 3 বছর আছে এবং 3 বছর আমার এমপির কেরিয়ার চালিয়ে যেতে গেলে আমার পাশে সাপোর্ট করতে হবে। রচনা ব্যানার্জি পরিষ্কারভাবে বলছেন যে ওনার কেরিয়ার এখনো 3 বছর বাকি রয়েছে। অর্থাৎ এই যে সাংসদের পদটা, মানে হুগলি জেলার মানুষ ওনাকে যে ভোট দিয়ে জিতিয়েছেন নিজেদের ভালো থাকার জন্য, নিজেদের ভালো করার জন্য ওনাকে প্রতিনিধি হিসেবে লোকসভায় পাঠানো হয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রচনা ব্যানার্জি নিজের কেরিয়ার হিসেবে নিয়েছেন বা কেরিয়ার গ্রাফ হিসেবে ভাবছেন। তো দেখুন, অন্যান্য যারা ডানপন্থী মানে এই তৃণমূল বিজেপির লোকজন রয়েছে, তারা যেভাবে ডেলি প্যাসেঞ্জারি করে তৃণমূল টু বিজেপি, বিজেপি টু তৃণমূল করেছে নিজেদের সুবিধার্থে, তো সেটা তো কোম্পানির হাইক অনুযায়ী করেছেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যখন যে দলে বেশি হাইক পেয়েছেন সেই দলে চলে গেছেন। যেমন মানুষ
চাকরি চেঞ্জ করে। আমিও জীবনে অনেকবার চাকরি চেঞ্জ করেছি, বেটার অপশন, বেটার অপরচুনিটি, বেটার হাইক, পয়সা বেশি দেবে, বোনাস বেশি দেবে, এই সব কারণে। কিন্তু এই যে আমি বলছি, এটা তো রাজনীতিবিদরা বলবেন না। রাজনীতিবিদরা বলবেন যে দলে থেকে কাজ করতে পারছিলাম না, আমাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না, আমাকে জোর করে আটকে রাখা হচ্ছিল, আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, এই সমস্ত এক্সকিউজ দেবেন। কিন্তু রচনা ব্যানার্জি একমাত্র সাংসদ যিনি পরিষ্কারভাবে বুক ফুলিয়ে বলছেন যে ওনার ক্যারিয়ার এখনো 3 বছর বাকি রয়েছে, অর্থাৎ এখনো উনি এই কোম্পানিটায় 3 বছর চাকরি করবেন, ব্রাঞ্চটা শুধু চেঞ্জ করেছেন। এরকম অকপট স্বীকারোক্তি, এরকম অকপট সততা আমি অন্তত রচনা ব্যানার্জি ছাড়া আর কোনো রাজনীতিবিদের মধ্যে কোনো দিন দেখিনি। আমার মনে হয় মমতা ব্যানার্জি নিজেও দেখেননি। তো আমি এ রাজ্যের একজন বাসিন্দা হিসেবে, এ রাজ্যের একজন মানুষ হিসেবে এরকম একজন সৎ রাজনীতিবিদ পেয়ে আমি সত্যিই গর্বিত। আর সেই কারণের জন্যই রচনা ব্যানার্জি সবার থেকে আলাদা, একেবারে আনকমন।